একটি ক্লাসের মাধ্যমে মেহেরজান লিভস এ সালাম এই সিনটা ভাইয়া পুরাপুরি কমপ্লিট। তোমরা যারা যারা ক্লাস 8 থেকে 9 এ উঠেছো অথবা 9 থেকে যারা যারা ক্লাস 10 এ উঠেছো, অর্থাৎ আমি যদি বলি এসএসসি 27 এবং 28 ব্যাচের যত শিক্ষার্থী আছো, এছাড়াও যারা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছো, সো আজকের এই ক্লাসে ভাইয়া তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। কারণ আজকের এই ক্লাসে আমরা কিন্তু মেহেরজানটা পুরাপুরি কমপ্লিট করে ফেলবো। ওকে, সো তোমরা, আমি রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, তোমরা একটু কষ্ট করে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যে টেক্সট বুকটা আছে না, সবাই একটু টেক্সট বুকটা খোলো, যাও প্রত্যেকে টেক্সট বুকটা খোলো এবং তোমরা প্রত্যেকে ইউনিট নাম্বার 2 এবং লেসন নাম্বার 1 এ যাও। প্রত্যেকে যাও ইউনিট নাম্বার 2 এবং লেসন নাম্বার 1 এ যাও। এবং তোমরা যদি একটু ভালো করে তাকাও তাহলে তোমরা দেখতে পারবা যে এই যে মেহেরজান লিভস ইন ইসলাম, এটা কতগুলা বোর্ডে আসছে। তুমি দেখো, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড। এবং আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম, তোমরা কিন্তু এর আগে আমার ইংলিশ ফার্স্ট পেপারের যে ক্লাসগুলো কিন্তু তোমরা দেখেছো আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমি থেকে, দেখছো না? আমি কি বলছিলাম যে ভাইয়া, তুমি যদি ইংরেজির সিনগুলা পারতে চাও, আনসিনগুলা পারতে চাও এবং তুমি যদি ইংরেজি বানিয়ে লিখতে চাও এবং এরই সাথে সাথে যদি তুমি ইংরেজিতে কথা বলতে চাও, তাহলে তোমার প্রথম কাজ কি জানো? তোমাদের টেক্সট বুকের ভিতরে যতগুলা সিন আছে, এই সিনগুলা তোমার অর্থ সহকারে বোঝা এবং কিভাবে পড়তে হবে আমি কিন্তু তোমাদেরকে ভিন্নভাবে শিখাই। এটা তোমরা প্রত্যেকেই জানো। কারণ আমি এটা বলবো না যে ভাইয়া এটা আমি এখন স্টার্ট করলাম, তুমি 30টা 40টা শব্দের অর্থ, ওয়ার্ড মিনিং তুমি মুখস্থ করো, তারপর তুমি পড়া শুরু করো। এটা আমি জীবনেও বলবো না, কারণ এটা পড়ার নিয়ম না, এটা উল্টা পথ ভাইয়া। এভাবে আসলে কিন্তু পড়ালেখা হয় না। এভাবে পড়লে জীবনেও তুমি ইংরেজিতে ভালো করতে পারবা না। আমি কিভাবে পড়াই জাস্ট তুমি একটু দেখো। ওকে, তো তোমরা সবাই টেক্সট বুকটা খুলছো? আচ্ছা, যাও ইউনিট নাম্বার 2 এবং লেসন নাম্বার ভাইয়া 1 এ যাও। গেছো? এখন তুমি খেয়াল করো, আমি আগে বাংলা লাইন পড়বো, তারপর আমি কিন্তু ইংরেজি পড়বো। ওকে, তাহলে দেখো বলছে কি, মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের একটা বস্তিতে বসবাস করে। তাহলে তুমি ভালো করে খেয়াল করো যে মেহেরজান, মেহেরজান লিভস অর্থ কি ভাইয়া? বাস করা। তোমরা তো বস্তি চেনো না? বস্তি, ঢাকা শহরে বহুত বস্তি আছে না? সো এই যে বস্তিতে মেহেরজান লিভস, মেহেরজান বসবাস করত ইন এ সালাম, সালাম দ্বারা কিন্তু বোঝায় ভাইয়া বস্তি। আর ইন দ্বারা এখানে কি বুঝাইছে? ইন দ্বারা এখানে বুঝাইছে ভাইয়া ভিতরে, অর্থাৎ বস্তির ভিতরে বা মধ্যে। ইন কি? একটা প্রিপজিশন। ইন কেন বসে? তোমাদের কিন্তু প্রিপজিশন আছে, তাই না? তো এই ইন আমি শিখাবো না তোমাদের। ইন কেন বসে ভাইয়া? বিতর্কত যদি কোনো কিছু বোঝায়, তাহলে এখানে দেখো বস্তির মধ্যে বোঝাতে কিন্তু এই জায়গাতে আমরা ইন ইউজ করছি, বা এখানে কিন্তু ইন ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে দেখো মেহেরজান, মেহেরজান লিভস অর্থ কিন্তু বসবাস করে ইন ইসলাম, একটা বস্তিতে, অন দ্য সিরাজগঞ্জ টাউন। টাউন মানে কিন্তু ভাইয়া শহর, তাহলে সিরাজগঞ্জ শহরে, সিরাজগঞ্জ শহরে। তাহলে এই অন দ্বারা বোঝায় কি? অন দ্বারা ভাইয়া বোঝায় উপর। অন দ্বারা ভাইয়া কি বোঝায়? উপর। একটু ভাইয়া মাথায় রাখবা। ওকে, তাহলে অন দ্য সিরাজগঞ্জ টাউনস, তাহলে সিরাজগঞ্জ শহরের প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। প্রোটেক্ট অর্থ কি? প্রোটেক্ট অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া রক্ষা করা। তাহলে ওই প্রোটেক্ট থেকে প্রোটেকশন আসছে, প্রোটেক্ট থেকে প্রোটেকশন, তার মানে কি? এটাকে আমরা বলতে পারি রক্ষা। আর এমব্যাঙ্কমেন্ট মানে কিন্তু বাঁধ। এমব্যাঙ্কমেন্ট মানে কি ভাইয়া? বাঁধ। একটু মাথায় রাখবা। তাহলে রক্ষাবাদের একটা বস্তিতে কিন্তু বসবাস করেন কে? মেহেরজান। ক্লিয়ার? আমি কি প্রত্যেকটা শব্দের অর্থ তোমাকে ভেঙে ভেঙে বুঝাইতে পারছি? তোমার যেই কাজটা করতে হবে, একটু মনে মনে পড়া। তুমি তো আমার ক্লাসটা কিন্তু দেখতেছো, কিন্তু তোমার একটা দায়িত্ব হচ্ছে কি, আমি যেভাবে পড়াই তুমি আমার প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু আমি তোমাকে ভেঙে ভেঙে বুঝাচ্ছি, তুমি মনে মনে কিন্তু আমার সাথে পড়বা। আমি যে শব্দগুলোর অর্থ তোমাকে বলে দিচ্ছি, এগুলো তুমি মনে মনে ভাইয়া তুমি পড়বা। ওকে, তাহলে দেখো মেহেরজান, মেহেরজান লিভস অর্থ বসবাস করা, বসবাস করে ইন ইসলাম, একটা বস্তিতে, অন দা সিরাজগঞ্জ টাউন, সিরাজগঞ্জ শহরে, প্রোটেকশন মানে কিন্তু রক্ষা, এমব্যাঙ্কমেন্ট মানে কিন্তু বাঁধ, রক্ষাবাদে। তো রক্ষাবাদের একটা বস্তিতে বসবাস করে। যমুনা নদীর ফিসফিসানি বাতাস আগুনকে অস্থির করে তোলে। তাহলে দেখো দা উইসপারিং, এই উইসপারিং দ্বারা কি বোঝায় ভাইয়া বলো তো? উইসপারিং মানে কি ভাইয়া? বাতাস। উইসপারিং মানে, এখানে উইসপারিং মানে কিন্তু বাতাস না, ওয়াইন্ড অর্থ ভাইয়া বাতাস। ওয়াইন্ড মানে কি ভাইয়া? বাতাস। আর উইসপারিং এটাকে বলা হয় ফিসফিসানি। ফিসফিসানি মানে শব্দ আসে না, শো 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 করে, সেটার ইংরেজি হচ্ছে কিন্তু উইসপারিং। একটু ভাইয়া তুমি মাথায় রাখবা। ক্লিয়ার? তাহলে উইসপারিং মানে কি বলো? থ্যাংক ইউ।
তাহলে হুইসপারিং মানে কি বলো তো? ফিসফিস করা, আমরা বলতে পারি ফিসফিস করা। ওয়াইন্ড মানে কিন্তু বাতাস, তাহলে ফিসফিস যেই বাতাস, ফ্রম বা অর্থ কি হতে, কোথা হতে ভাইয়া? ফ্রম হতে দ্য রিভার, রিভার অর্থ কিন্তু নদী। কোন নদী থেকে? যমুনা নদী। কোথা থেকে? যমুনা নদী। তাহলে দেখো ফিসফিসানি যে বাতাসটা, ফ্রম হতে দ্য রিভার, নদী হতে। কোন নদী? যমুনা নদী থেকে। মেক, মেক অর্থ তৈরি করা ভাইয়া, তৈরি করে। দ্য ফায়ার, ফায়ার মানে কিন্তু আগুন, আগুনকে কি করে ভাইয়া? আনস্টেডি, আনস্টেডি মানে কিন্তু অস্থির, অস্থির করে তোলে। ভাই প্রত্যেকটা শব্দের অর্থ তুমি বুঝছো? বলো। দা হুইসপারিং মানে কি? শনশন করে যে বাতাসটা আসে, বা ফিসফিসানি আমি বলতে পারি, ফিসফিসানি। ওয়াইন্ড মানে কিন্তু বাতাস, ফ্রম অর্থ কিন্তু হতে, কোথা হতে? দা রিভার, নদী হতে, নদীটার নাম কি? যমুনা। মেঘ তৈরি করে, দা ফায়ার আগুনকে, আনস্টেডি অস্থির করে তোলে। প্রত্যেকটা শব্দের অর্থ তুমি বুঝতে পারছো? তোমার এইভাবে পড়তে হবে, এইভাবে পড়লে আমি সামনে বুঝাচ্ছি। দেখো, নাচের শিখা মেহেরজানকে তার জীবনের অশান্তির কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ এখানে যমুনা নদীর যে, যমুনা নদী থেকে বাতাস আসতেছে, ফিসফিসানি কিন্তু বাতাস, একটা ল্যাম্প হয়তো বা জ্বালাইছে, ওই ল্যাম্পের যে আগুনটা আছে না, ওটা কিন্তু দোল খাচ্ছে, এই কথাই কিন্তু বলছে, এই যে অস্থির করে তুলছে। এবং নাচের শিখা, ওই যে দোল খাচ্ছে মানে ওইটা নাচের কথা বলছে, শিখা ওই আগুনটা যে নাচতেছে, দোল খাওয়া মানে কিন্তু নাচতেছে। তো নাচের শিখা মেহেরজানকে তার জীবনের অশান্তির কথা মনে করিয়ে দেয়। তাহলে দেখো, না ড্যান্সিং, ড্যান্সিং দ্বারা বোঝায় ভাইয়া নাচ। ড্যান্সিং মানে কি ভাইয়া? নাচ। কিসের নাচ? ফ্লেম, ফ্লেম মানে কিন্তু তোমার শিখা, শিখা বা আগুন। তো এই আগুনের যে নাচটা বা নাচের যে শিখাটা, রিমাইন্ড, রিমাইন্ড অর্থ কি বলতো? মাইন্ড, মাইন্ড, রিমাইন্ড, রি অর্থ পুনরায়। তো রিমাইন্ড মানে কি? মনে করিয়ে দেয়, এটা জিনিসটা মনে করিয়ে দেয়। কি মনে করিয়ে দেয়? রিমাইন্ড অর্থ কি তাহলে? মনে করিয়ে দেয় মেহেরজান, মেহেরজানকে অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। ইন হার, হার অর্থ তাহার, লাইফ অর্থ কিন্তু জীবন, তার জীবনের যে টার্মোইল, টার্মোইল মানে কিন্তু অশান্তি, টার্মোইল মানে কি? অশান্তি। একটু ভাই মুখস্থ করবা তোমরা, ঠিক আছে? টার্মোইল মানে কি? অশান্তি। ক্লিয়ার? প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে দেখো, দ্য ড্যান্সিং, ওই যে নাচ, যেই তোমার আগুনের শিখাটা, ফ্লেম, ফ্লেম মানে কিন্তু শিখা, তো শিখার যে নাচটা রিমাইন্ড মনে করিয়ে দেয় মেহেরজান, মেহেরজানকে অফ দ্য টার্মোইল অশান্তির কথা, ইন হার তাহার লাইফ, তার জীবনের অশান্তির কথাটা এটা মনে করিয়ে দেয়। আচ্ছা, কিছুদিন আগেও মেহেরজানের সব কিছু ছিল, একটা পরিবার ছিল, আবাদি জমি ছিল, গবাদি পশু ছিল। তাহলে নট, এই যে দেখো লং অ্যাগো, এটাকে আমরা বলতে পারি কি? কিছুদিন পূর্বে। মেহেরজান, মেহেরজান হ্যাড অর্থ কি? ছিল। মেহেরজানের ছিল এভরিথিং, এভরিথিং মানে সবকিছু। তাহলে কিছুদিন পূর্বে, এটা হয়তো বা লং অ্যাগো হবে। কিছুদিন পূর্বে মেহেরজানের কি ছিল? হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল। কি কি ছিল? এ ফ্যামিলি, একটা পরিবার ছিল। অ্যারাভেল ল্যান্ড, এটাকে আমরা বলতে পারি এই আবাদি জমি। ল্যান্ড অর্থ ভূমি বা ল্যান্ড অর্থ কিন্তু জমি, আর অ্যারাভেল দ্বারা কিন্তু বোঝায় আবাদি। তো আবাদি জমি, আবাদি জমি, একটু খেয়াল করো, আবাদি জমি এবং গবাদি পশু, অ্যান্ড এবং ক্যাটেল, এই ক্যাটেল দ্বারা বোঝাচ্ছে ভাইয়া গবাদি পশু। ক্যাটেল দ্বারা কি বোঝায় ভাইয়া? গবাদি পশু, এবং গবাদি পশু ছিল। ওকে। যমুনার ভাঙন ধীরে ধীরে তার সমস্ত জমি জমা গ্রাস করে ফেলে। দ্য ইরিশন, এই ইরিশন মানে কি? ভাঙন। একটু মুখস্থ করো, দ্য ইরিশন, দ্য ইরোশন মানে ভাঙন, দ্য ইরোশন মানে ভাঙন। ভাঙন কিসের ভাঙন? অফ দ্য যমুনা, এই যমুনার যে ভাঙনটা। গ্রাজুয়ালি, এই গ্রাজুয়ালি মানে কিন্তু ধীরে ধীরে বা সাধারণত। গ্রাজুয়ালি কিন্তু দুইটা অর্থ আছে, একটা হচ্ছে কিন্তু ধীরে ধীরে, আর একটা হচ্ছে কিন্তু সাধারণত। তো ধীরে ধীরে এখানে অর্থটা দাঁড়াবে কিন্তু ধীরে ধীরে কনসিউম করে ফেলে। কনসিউম দ্বারা বোঝায় ভাইয়া গ্রাস করা। কনসিউম মানে কি ভাইয়া? গ্রাস করা। তাহলে গ্রাস করে ফেলে, কনসিউম করে, গ্রাস করে ফেলে। অল, অল দ্বারা বোঝায় সবকিছু। হার, তাহার, ল্যান্ড ভূমি, প্রপার্টি, প্রপার্টি মানে কিন্তু সম্পত্তি বোঝায়, সম্পত্তি, তার সকল সমস্ত সম্পত্তি বা জমি জমা আমি বলতে পারি, এই জিনিসটাকে কি করে? কনসিউম করে, গ্রাস করে। ওকে। তাহলে তুমি চিন্তা করো, দ্য ইরোশন, ইরোশন মানে কি ভাইয়া? ভাঙন। কিসের ভাঙন? অফ দ্য যমুনা, যমুনার যে ভাঙন আছে, গ্রাজুয়ালি ধীরে ধীরে, কনসিউম করে, গ্রাস করে ফেলে। অল সবকিছু, হার তাহার, ল্যান্ড প্রপার্টি, তার সমস্ত জমি জমা সবকিছুই কিন্তু গ্রাস করে ফেলে। প্রত্যেকটা শব্দের অর্থ ভাইয়া তুমি বুঝতে পেরেছো? তুমি যদি এইভাবে আমি যদি বলি, বেশি না 25 থেকে 30টা টপ সিন তোমার টেক্সট বুক থেকে আমি যেভাবে পড়াই, এইভাবে যদি তুমি পড়ো, ইংরেজি তুমি বানিয়ে লিখতে পারবা। ওপেন চ্যালেঞ্জ।
আমাদের গেম রিস্টার্ট ব্যাচ, তোমরা সবাই কিন্তু গেম রিস্টার্ট ব্যাচের কথা শুনছো। তোমাদের সিনিয়র যারা 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, অনেক শিক্ষার্থী এখানে আছো, ওখানে কিন্তু আমি ম্যারাথন ক্লাস কিন্তু নিয়েছি, 10 ঘন্টা ব্যাপী কিন্তু আমার কিন্তু ক্লাস ছিল। সেখানে ওদেরকে 25টা টপ সিন আমি কিন্তু করাই দিছি টেক্সট বুক থেকে, জাস্ট 25টা ওর ভিতর থেকে আসবে, এবং আমি এইভাবে ওদেরকে ভেঙে ভেঙে পড়াইছি গেম রিস্টার্ট ব্যাচে। তোমরা শুনছো না? তো এই ক্লাসটা কিন্তু এসএসসি 27 এবং 28 ব্যাচের আমার 0 টু হিরো ব্যাচের যে ক্লাস আছে সেখানে যেভাবে আমি পড়াবো সেরকম কিন্তু ক্লাস। তোমরা একটু খেয়াল করো ভাইয়া, মেহেরজানটা দেখবা তোমার কাছে কতটা ইজি লাগে। তাহলে ভাইয়া প্রত্যেকটা শব্দের অর্থ তুমি বুঝছো। তুমি যদি এভাবে না পড়া ভিন্নভাবে যদি পড়ো, তাহলে সেক্ষেত্রে ভাইয়া জীবনে ইংরেজি শিখতে পারবা না। চ্যালেঞ্জ। তুমি সিন আনসিন, আমি আবার বলতেছি, তুমি সিনটা এবং আনসিনটা আমি যেভাবে পড়াই এইভাবে তুমি ভাইয়া পড়ো, বেশি না 25-50টা পড়ো, এনাফ ভাইয়া। তুমি ইংরেজি বানিয়ে লিখতে পারবা, ইংরেজি প্রত্যেকটা শব্দের দেখা মাত্রই তুমি অর্থ বলতে পারবা। তোমার এই অভিজ্ঞতা অর্জন করতে হবে। ইংরেজিতে কেন দুর্বল? তুমি ক্লাস 8-এ কি পড়ে আসছো? তোমার টিচাররা কিভাবে শিখায়? তোমার টিচারটা কি এভাবে শিখায়? এভাবে শিখায় না। এই জন্যই কিন্তু তুমি দেখবা লক্ষ লক্ষ শিক্ষার্থী তারা ইংরেজিতে আগাইতে পারতেছে না। ইংরেজির বহুত টিচার আছে বাংলাদেশে, আছে না? বাট কেন তুমি ইংরেজি পারতেছো না? হোয়াই? টপ টপ টিচার আছে, কেন পারতেছো না? কারণ তারা প্রপারলি তোমাকে সার্ভিস দিচ্ছে না, প্রপারলি তোমাকে পড়াচ্ছে না, অর্থাৎ ইংরেজি শেখার জাদুটা তোমাকে শেখাচ্ছে না। বাট আমি তোমাকে শিখাবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি তোমাকে। আমি ইংরেজিতে কথা বলা পর্যন্ত আমি রিফাত হোসেন আমি তোমাকে নিয়ে যাব। ওপেন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দিলাম তোমাদের। আচ্ছা, এটা আমাদের গেল। এরপর আসে কিন্তু নেক্সট, বলছে কি গত বর্ষায় অবশেষে এটি তার একমাত্র আশ্রয়স্থল ছিল। তাহলে দেখো, ইট এটি ফাইনালি, ফাইনালি অর্থ কি? অবশেষে। পড়ো, ইট এটি ফাইনালি মানে কি? অবশেষে। ক্লাইম্বড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। তাহলে এটাকে আমরা কিন্তু বলতে পারি কি, তার একটা আশ্রয়স্থল ছিল, অনলি শেল্টার। শেল্টার মানে কি? আশ্রয়স্থল, আশ্রয়স্থল, আশ্রয়স্থল। যে গত বর্ষায় এই যে তোমার দেখো, এটা কিন্তু হয়েছিল, ক্লাইম্বড হয়েছিল, হয়ে ওঠে কি? আর অনলি একমাত্র শেল্টার, আশ্রয়। ডিউরিং, ডিউরিং দ্বারা বোঝায় ভাইয়া সময়। কোন সময়? দ্য লাস্ট অর্থ গত, মনসুন মানে কিন্তু বর্ষা, মনসুন মানে কি? বর্ষা। তো গত বর্ষায়, এটা অবশেষে, অবশেষের ইংরেজি কি? ফাইনালি। তাহলে ইট ফাইনালি, এটা অবশেষে ভাইয়া। একটু পড়ো, একটু ভাইয়া পড়তে হবে তোমার, একটু পড়ো। হ্যাঁ, তাহলে ইট এটি ফাইনালি অবশেষে। ক্লাইম্বড, ক্লাইম্ব দ্বারা কিন্তু কি বোঝায়? হয়ে ওঠে। হার তাহার, অনলি অর্থ একমাত্র, শেল্টার মানে আশ্রয়স্থল, ডিউরিং অর্থ সময়, কোন সময়? দ্য লাস্ট গত, মনসুন মানে কি ভাইয়া বলো তো? এই যে বর্ষায়, গত বর্ষায়। মেহেরের ঘর, গাছপালা, সবজি বাগান এবং বাঁশঝাড় গ্রাস করতে নদী মাত্র একদিন সময় নেয়। কারণ নদী ভাঙ্গনের কূলে যারা থাকে, তোমরা একটু দেখবো, তোমাদের আত্মীয় স্বজন আছে না, একটু খোঁজ খবর নিবা, বা তোমাদের নানা বাড়িতে, দাদু বাড়িতে যারা নদী ভাঙ্গন, পদ্মা, মেঘনা, যমুনা, পায়রা, এই যে নদীর পাশে যারা বসবাস করে, তারাই একমাত্র জানে যে জীবনটা আসলে কিরকম। অনেক শিক্ষার্থী আছো, তোমরা নদীর পাশে তোমাদের বাড়ি, তো এই যারা মানে কি বলবো, আমি আমার নিজের চোখে দেখা যে নদী ভাঙন মানে হচ্ছে কিন্তু বিশাল একটা আয়তন নিয়ে একসাথে কিন্তু নাইমা যায়। বিষয়টা বলছো, ধরো সেই বিশাল একটা জায়গা, সেই জায়গার ভিতরে ঘর থাকতে পারে না, সেখানে গবাদি পশু, চাষযোগ্য জমি থাকতে পারে না, তো ওই অংশটা নিয়ে একেবারে নিচে নাইমা যায়, শেষ, ওখানেই সব কিছু শেষ। সেরকমই মেহেরজানের সাথে কিন্তু হয়েছিল। জাস্ট একটা মানে একদিন সময়ের ভিতরে তার ঘর বলো, বাঁশঝাড় বলো, তার বাগান বলো, গাছপালা বলো, বিশাল এরিয়া নিয়ে একেবারে ভেঙে পড়ছে। ভেঙে পড়া মানে একেবারে নদীর মানে তলায় শেষ, ওখানেই তলানিতে চলে গেছে। তাহলে দেখো, এ টুক, টেক অর্থ কিন্তু ভাইয়া লওয়া। টেক অর্থ কি? লওয়া। টেক থেকে টুক শব্দটা আসছে কেন ভাইয়া? কারণ এটা অতীতের কাহিনী, এটা পাস্ট ফর্ম। টেক, টুক টুক, এই টেক, টুক, টেকেন, এটাকে আমরা বলতে পারি এই যে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, ফার্স্ট পার্টিসিপাল, ভার্বের 1 নং, 2 নং, 3 নং। তোমরা শুনছো না? আমি তোমাদের ইংলিশ গ্রামারের ক্লাস নিয়ে আসবো, তখন তোমরা কিন্তু জানতে পারবা। এবং তোমরা প্রত্যেকেই শুনেছ, এই যে দেখো, টেক, টেক কিন্তু ভার্বের 1 নং, আর টুক কি ভাইয়া? ভার্বের 2 নং, এটাকে আমরা বলতে পারি পাস্ট ফর্ম। তাহলে এটি টুক নিয়েছিল, এটা অতীতের কাহিনী, এই জন্য কিন্তু নিয়েছিল হবে, এটা নিয়েছিল। দ্য রিভার, নদীটা, অনলি অর্থ একমাত্র, এ ডে, একদিন নিছিল মাত্র, এই নদীটা মাত্র একদিন নিছিল। টু ডিভার
মেহেরস হাউস, মেহেরের বাড়ি বা মেহেরের ঘরটাকে ডিভার করতে, গ্রাস করতে। একটু তুমি মাথায় রাখবা, ক্লিয়ার? একটু তুমি ভাইয়া মাথায় রাখবা। এখন তাহলে বলো, তাহলে এই ডিভার দ্বারা কি বোঝায়? ডিভার দ্বারা বোঝায় ভক্ষণ করা বা গ্রাস করা বা শেষ করা। শেষ করতে মাত্র একদিন লাগছে, অনলি এ ডে। ওকে, এবং তুমি দেখো, এবং ওই কি কি ছিল, তার ঘর, তারপর ট্রিস মানে গাছপালা, ভেজিটেবল মানে শাকসবজির, গার্ডেন মানে কিন্তু বাগান, শাকসবজির যে বাগানটা ছিল, অ্যান্ড এবং দ্য বাম্বোবাস, বাম্বোবাস মানে কিন্তু বাঁশঝাড় যেটাকে আমরা বলতে পারি। তো এগুলা গ্রাস করতে একদিন সময় নেয়। এক সময় তার একটি সুখী পরিবার ছিল, শি হ্যাড, তার ছিল, এফ হ্যাপি ফ্যামিলি, একটা সুখী একটা পরিবার, অনস মানে কিন্তু এক সময় বা একদা একটা সুখী পরিবার ছিল। বছর পর বছর ধরে সে তার স্বামী এবং তার পরিবারকে নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্র্যের কারণে সৃষ্ট রোগে কিন্তু হারিয়েছে। মানে একটা সময় মেহেরজানের কিন্তু একটা সুখী পরিবার ছিল, তার স্বামী ছিল। হ্যাঁ, দেখো এখানে এই যে ওভার, ওভার দ্য ইয়ার অর্থ কি ভাইয়া? বছরের পর বছর ধরে। ওভার দ্য ইয়ার, ইয়ার অর্থ কিন্তু বছর, বছরের পর বছর ধরে সে লস্ট, লস্ট মানে কিন্তু হারিয়েছে। এই সি কখন বসে জানো? একটা হচ্ছে হি আর একটা হচ্ছে সি, দুইটার অর্থই কিন্তু সে। কিন্তু হি বসে পুরুষের ক্ষেত্রে আর সি বসে কিন্তু স্ত্রীর ক্ষেত্রে বা স্ত্রীদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে। যেহেতু মেহেরজান একজন মহিলা ছিল, একজন স্ত্রী ছিল, এই কারণে তার পরিবর্তে কিন্তু আমরা সি ইউজ করছি বা এখানে সি ব্যবহার করা হয়েছে। তাহলে দেখো, সি লস্ট অর্থ কি? সে হারিয়েছে, হার তাহার হাজবেন্ড, তার স্বামীকে হারিয়েছে, অ্যান্ড এবং হার তাহার ফ্যামিলি, তার পরিবারকে হারিয়েছে, তার স্বামীকে এবং তার পরিবারকে কিন্তু হারিয়েছে। কিসের জন্য? টু ডিজিজ, এই ডিজিজ দ্বারা বোঝায় ভাইয়া রোগ, রোগের জন্য, রোগের মাধ্যমে, দ্যাট ক্রুয়েল হাঙ্গার, যেটাকে আমরা বলতে, ওই হাংরি অর্থ কি বলতো? ক্ষুধার্ত। হাংরি মানে কি? অর্থ ক্ষুধার্ত। ওই হাংরি থেকে হাঙ্গার শব্দটা কিন্তু আসছে। তো এটার অর্থটা কিন্তু দাঁড়ায় ভাইয়া ক্ষুধা, আর ক্রুয়েল মানে কিন্তু নিষ্ঠুর, মাথায় রাখবা। ক্রুয়েল অর্থ কিন্তু নিষ্ঠুর, হাঙ্গার মানে কিন্তু ক্ষুধা, নিষ্ঠুর ক্ষুধার মাধ্যমে তার রোগ ছিল, ঠিক আছে? দ্যাট কি? কিউরিয়াল হাঙ্গার, নিষ্ঠুর ক্ষুধা ছিল, অ্যান্ড এবং প্রভার্টি, প্রভার্টি দ্বারা কিন্তু বোঝায় দারিদ্রতা, দারিদ্রতার জন্য নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতার কারণে তারা কিন্তু কি হয়েছিল? এই ডিজিজ হয়েছিল, রোগ হয়েছিল। ব্রট টু, এনেছিল, দ্য ফ্যামিলি, পরিবারে, অর্থাৎ পরিবারকে, এই পরিবারকে তোমার কি হয়েছে? পরিবারকে তোমার হচ্ছে নিষ্ঠুর ক্ষুধা এবং প্রভার্টি মানে দারিদ্রতার জন্য, দারিদ্রতার কারণে রোগ সৃষ্টি হয়েছে, যার কারণে তাদেরকে কি করছে? হারিয়েছে, লস্ট। সে লস্ট, সে কিন্তু হারিয়েছে। বুঝতে পারছো ভাইয়া তুমি? আচ্ছা, এখন সেই ক্ষতি এবং যন্ত্রণার সাথে বেঁচে থাকার জন্য সে একমাত্র অবশিষ্ট আছে। নাও অর্থ এখন। শি ইজ ওনলি, সে হচ্ছে একমাত্র, অনলি দ্বারা বোঝায় একমাত্র, অন একজন, সে হচ্ছে এখন একজন, লেফট টু লিভ, অন লেফট টু লিভ অর্থাৎ বেঁচে থাকার জন্য সে একমাত্র কি আছে? অবশিষ্ট আছে। ওয়ান উইথ সাথে নিয়ে, দ্য লস এই হারানোর সাথে নিয়ে বা এই হারানোর শোক সাথে নিয়ে, অ্যান্ড এবং দ্য পেন, পেন মানে কিন্তু যন্ত্রণা, এবং যন্ত্রণা সাথে নিয়ে বেঁচে থাকার জন্য সে একমাত্র অবশিষ্ট আছে। বুঝতে পারছো তুমি? আচ্ছা, এবার দেখো, লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখ ভেঙে দিয়েছে। দ্য গ্রেডি, গ্রেডি অর্থ কি? লোভী, গ্রেডি অর্থ কি? লোভী, মাথায় রাখবা। যমুনা মানে যমুনা, লোভী যমুনা, লোভী যমুনা হ্যাজ শেটার্ড, শেটার্ড দ্বারা কিন্তু কি বোঝায় ভাইয়া বলো তো? ভেঙে দেওয়া, সে ভেঙে দিয়েছিল, ভেঙে দিয়েছে। দ্য গ্রেডি অর্থ লোভী, যমুনা মানে যমুনা, তাহলে লোভী যমুনা হ্যাজ শেটার্ড, ভেঙে দিয়েছে, হার তাহার ড্রিম, তার যে স্বপ্ন ছিল, তার স্বপ্নটাকে ভেঙে দিয়েছে, অ্যান্ড এবং হ্যাপিনেস, তার সুখকে কি করেছে? ভেঙে দিয়েছে, তার স্বপ্ন এবং সুখকে ভেঙে দিয়েছে। প্রত্যেকটা শব্দের অর্থ তুমি বুঝছো ভাইয়া? বলো, তুমি বুঝতে পারছো? পরে দেখো, মেহেরজানের মতো আরো হাজার হাজার মানুষ একই ভাগ্যের মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষা করছে। দেয়ার আর থাউজেন্ড, দেয়ার আর থাউজেন্ড দ্বারা বোঝায় ভাইয়া হাজার হাজার, দেয়ার আর থাউজেন্ড মানে কি? হাজার হাজার। দেখো, একটা হচ্ছে দেয়ার ইচ আর একটা হচ্ছে দেয়ার আর, দুইটার ভিতরে পার্থক্য আছে। হ্যাঁ, দেয়ার ইচ কখন বসে? একটার ক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার ইজ ইউজ করতে পারি, বাট দেয়ার আর কখন বসবে? দেয়ারের পর কখন আর বসবে? যদি অনেক বোঝায়, একের অধিক যদি বোঝায়, তখন আমরা দেয়ার আর ইউজ করবো। তাহলে দেখো, দেয়ার আর থাউজেন্ড, এটার অর্থ কি? হাজার হাজার মানুষ, হাজার হাজার। আদার মানে অর্থ কি? অনন্যরা, হাজার হাজার মানুষ মানে অনন্য মানুষ। ওয়েট, ওয়েট অর্থ কিন্তু অপেক্ষা করা, ওই ওয়েট থেকে ওয়েটিং, ওয়েটিং মানে কি? ভার্বের সাথে আইএনজি, এটা কন্টিনিউয়াস বোঝায়, অপেক্ষা করতেছে। তাহলে দেখো, হাজার হাজার মানুষ
অন্যান্য হাজার হাজার মানুষ ওয়েটিং অপেক্ষা করতেছে টু শেয়ার। শেয়ার অর্থ কিন্তু ভাগাভাগি করার জন্য, দ্য সেম এই একই জিনিস ভাগাভাগি করার জন্য অপেক্ষা করতেছে। ফেট লাইক মেহেরজান, লাইক অর্থ পছন্দ করা, লাইক অর্থ আবার মতো। মাথায় রাখবা লাইকের কিন্তু দুইটা অর্থ আছে, এক হচ্ছে পছন্দ করা আর একটা হচ্ছে মতো। কিন্তু এখানে অর্থটা পছন্দ করা আসবে না, মতো আসবে। কার মতো? মেহেরজানের মতো। লাইক মেহেরজান অর্থাৎ মেহেরজানের মতো আদার দেয়ার আর থাউজেন্ড, মানে হাজার হাজার মানুষ এই যে ভাগ্যের মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষা করতেছে। ফেস অর্থ কি? মুখোমুখি হওয়া ভাইয়া। তাহলে এইখানে তুমি একটু চিন্তা করো, এই জায়গাতে তুমি একটু ভালো করে তাকাও। এইখানে তোমার ফেট অর্থ কি? কে কে বলতে পারবা বলো? কে ভাইয়া বলতে পারবা? দেখি কে বলতে পারবা বলো, আমাকে একটু বলো যে ফেট দ্বারা কি বুঝাইছে। ফেট দ্বারা এখানে কিন্তু ভাগ্য বুঝাইছে, তাদের ভাগ্যের মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষা করতেছে। তাহলে ফেট অর্থ কি ভাইয়া? ভাগ্য। ফেট অর্থ কি? ভাগ্য। ওকে। আর লাইক অর্থ এখানে অর্থটা দাঁড়াইছে মতো। আচ্ছা, বাংলাদেশ নদীর দেশ। হ্যাঁ, তাহলে দেখো বাংলাদেশ ইজ হচ্ছে এ ল্যান্ড অফ, ভূমি অফ রিভার, মানে নদীমাতৃক দেশ আমরা বলতে পারি, যার কিছু তীর বর্ষাকালে প্লাবিত হয় বা ভাঙন ধরে। সাম অর্থ কিছু, সাম অফ হোস, যার ভিতরে কিছু। ব্যাংক দ্বারা বোঝায় তীর। ওভারফ্লো হয়, ওভারফ্লো দ্বারা বোঝায় ভেঙে যায়, এটাকে আমরা বলতে প্লাবিত হয়। ওভারফ্লো মানে কিন্তু প্লাবিত হওয়া। আর এই ইরোড দ্বারা বোঝায় ভাইয়া ভাঙা। একটু মাথায় রাখবা, একটু খেয়াল করো। ওভারফ্লো মানে কি? প্লাবিত হয়। ওভারফ্লো মানে কি? প্লাবিত হয়। অথবা ইরোড মানে কিন্তু ভাঙন ধরে বা ভেঙে যায়। ডিউরিং অর্থ সময়। কোন সময় ভাইয়া? মনসুন মানে কিন্তু বর্ষাকালে, বর্ষার সময়। একটু ভাইয়া খেয়াল করো, সাম কিছু, অফ হোস কিছু আছে, ব্যাংক তীরে, যার কিছু তীরে। কিসের তীরে ভাইয়া? ওভারফ্লো। এটাকে আমরা বলতে পারি বর্ষাকালে, মানে ওভারফ্লো মানে প্লাবিত হয়, ওভারফ্লো মানে প্লাবিত হয়। হ্যাঁ, তার ভিতরে কিছু প্লাবিত হয়। যেমন বর্ষার সময় বাংলাদেশে দেখবা ঝড়, বন্যা এগুলো কিন্তু স্টার্ট হয়ে যায়, এবং তখন কিন্তু পানি উপচে, হ্যাঁ, ওই যে তোমার বাঁধ আছে সেগুলো ভেঙে ফেলে আবার উপচে পড়া যায়, মানে উপর দিয়ে পানি যায়, অনেক পানির বেড়ে যায়। যারা গ্রাম অঞ্চলে আছো বা বিশেষ করে আমাদের মতো যারা দক্ষিণাঞ্চলে আছো, তোমরা কিন্তু জানো বাংলাদেশে কিন্তু প্রতি বর্ষা সিজনে কিন্তু বড় না বড় একটা তোমার হচ্ছে বন্যা হয়ে থাকে, এটা তোমরা প্রত্যেকেই জানো। তাহলে দেখো, সাম কিছু অফ ব্যাংক ওভারফ্লো মানে প্লাবিত হয়, অথবা ইরোড ভেঙে যায় ডিউরিং সময় মনসুন, বর্ষাকালে হয় প্লাবিত হয়, না হয় ভেঙে যায়। আচ্ছা, নদীর তীরবর্তী মানুষের জন্য ভাঙন একটা কঠোর বাস্তবতা। এই ইরোশন দ্বারা কি বোঝায় ভাইয়া? ভাঙন। এই ইরোশন থেকে, এই যে ইরোড থেকে ইরোশন আসছে, ইরোড অর্থ কিন্তু ভাঙন, ইরোশন অর্থ কিন্তু ভাঙন, একটু মাথায় রাখবা। তাহলে ভাঙন ইজ হচ্ছে এ হার্শ রিয়েলিটি মানে কিন্তু বাস্তবতা, বাট এ হার্শ দ্বারা বোঝায় কঠোর বাস্তবতা। হার্শ রিয়েলিটি মানে বাস্তবতা, বাট হার্শ অর্থ কি ভাইয়া? কঠোর বাস্তবতা। তাহলে দেখো, ইরোশন ভাঙন ইজ হচ্ছে এ হার্শ একটা কঠোর, রিয়েলিটি মানে বাস্তবতা, ফর জন্য, দ্য পিপল জনগণের জন্য, লিভিং অ্যালং যারা আসলে কি করতেছে ভাইয়া? বসবাস করতেছে অ্যালং দ্য রিভার ব্যাংক, নদীর তীরে যারা। রিভার ব্যাংক অর্থ তীর বুঝায়, রিভার মানে নদী, নদীর তীরে যারা বসবাস করতেছে, যে পিপল লিভিং, যে সকল জনগণ বসবাস করতেছে, তাদের জন্য ইরোশন, এই ভাঙনটা হচ্ছে কিন্তু একটা কঠোর বাস্তবতা। ওকে, দেখো, প্রতি বর্ষাকালে যমুনার মতো শক্তিশালী নদী দ্বারা আরো অনেক গ্রাম হুমকির সম্মুখীন হয়। তাহলে ডিউরিং অর্থ সময়, ইচ অর্থ কিন্তু প্রতি, মনসুন মানে কিন্তু বর্ষাকাল। তাহলে প্রতি বর্ষাকালে মেনি অর্থ অনেক, মোর ভিলেজেস অনেক গ্রাম্য, বা আমরা কিন্তু বলতে পারি অনেক গ্রাম, আর থ্রেটেন মানে কি? হুমকির সম্মুখীন হয়। থ্রেটেন বাই অর্থ দ্বারা, দ্য মাইটি রিভার মানে কি? এই মাইটি রিভার মানে কি? শক্তিশালী নদী ধারা, লাইক মতো, যা যমুনা, অর্থাৎ এই যমুনার মতো প্রত্যেক বছরই পদ্মা, মেঘনা বলো, পায়রা বলো, এরকম নদীর তীরবর্তী যেগুলো আছে না, নদীর তীরে যারা আছে না, তারা কিন্তু কি হয় বলো তো? এই হুমকির সম্মুখীন হয়, এটাই বলছে। ডিউরিং সময়, ইচ প্রত্যেক, মনসুন বর্ষাকালে। তাহলে প্রত্যেক বর্ষাকালের সময়, মেনি অনেক, মোর ভিলেজেস যারা গ্রামে থাকে তাদেরকে আমরা, ভিলেজ অর্থ কিন্তু ভাইয়া গ্রাম, আবার ভিলেজার এটা অর্থ হচ্ছে কি ভাইয়া? গ্রাম্য আমি বলতে পারি। হ্যাঁ, মোর ভিলেজেস এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া বলো তো?
যে মোর অধিক ভিলেজেস, ভিলেজ অর্থ কিন্তু গ্রাম, বাট এখানে ভিলেজেস দিছে মানে অনেক গ্রাম বুঝাইছে, অনেক গ্রাম আর থ্রেটেন্ড, থ্রেট দেওয়া মানে কি হুমকি দেওয়া, ওই থ্রেট থেকে থ্রেটেন শব্দটা কিন্তু আসছে, হুমকির সম্মুখীন হয় বাই অর্থ দ্বারা, মাথায় রাখ বাই অর্থ কি দ্বারা, কিসের দ্বারা, দ্য মাইটি, মাইটি মানে কি শক্তিশালী, শক্তিশালী কি রিভার নদী, তো শক্তিশালী নদী দ্বারা, লাইক অর্থ মতো, কার মতো, দ্য যমুনা, যমুনার মতো। ক্লিয়ার? প্রত্যেকটা শব্দের অর্থ ভাইয়া তুমি বুঝতে পারছো? তোমার বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়েছে? এরপর দেখো পদ্মা এবং মেঘনা নদী, পদ্মা এবং যেমন দা পদ্মা, পদ্মা অ্যান্ড এবং মেঘনা, মেঘনা নদী অনুমান করা হয় যে নদী ভাঙনের ফলে প্রতি বছর বাংলাদেশে কমপক্ষে 1 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে। চিন্তা করতে পারো, 1 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে, অর্থাৎ ঘর ছাড়া হয়। তাহলে ইট ইজ এস্টিমেটেড, এস্টিমেটেড দ্বারা কি বোঝায় ভাইয়া, অনুমান করা বোঝায়, যেটা অনুমান করা হয় দ্যাট যে রিভার নদী, ইরোশন, ইরোশন মানে ভাঙন, নদী ভাঙন, মেক মানে কিন্তু তৈরি করা, মেক্স তৈরি করে, অ্যাটলিস্ট দ্বারা বোঝায় কমপক্ষে, লিস্ট দ্বারা বোঝায় কমপক্ষে, অ্যাটলিস্ট কমপক্ষে এই 1 লক্ষ পিপল, 1 লক্ষ জনগণ হোমলেস, হোম অর্থ বাড়ি, বাট হোমের পরে যদি তুমি একটা লেস দাও তার মানে বাড়িহীন বা গৃহহীন, ওকে, তাহলে গৃহহীন হয়ে পড়ে, গৃহহীন হয়ে পড়ে এভরি ইয়ার, এভরি মানে প্রত্যেক, ইয়ার মানে বছর, প্রত্যেক বছর ইন বাংলাদেশ, বাংলাদেশে। তাহলে তুমি চিন্তা করো, ইট ইজ এস্টিমেটেড, এস্টিমেটেড মানে কিন্তু অনুমান করা হয়, এটা অনুমান করা হয় দ্যাট যে রিভার নদী, ইরোশন মানে ভাঙন, নদী ভাঙন, মেক্স তৈরি করে, অ্যাটলিস্ট অর্থ হচ্ছে কিন্তু কমপক্ষে 1 লক্ষ পিপল, 1 লক্ষ জনগণকে হোমলেস মানে গৃহহীন এভরি ইয়ার প্রত্যেক বছর ইন বাংলাদেশ, বাংলাদেশে। প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রধান বিপদগুলির মধ্যে একটি হলো নদী ভাঙন। ইনফ্যাক্ট অর্থ কি ভাইয়া, প্রকৃতপক্ষে, রিভার অর্থ নদী, ইরোশন মানে ভাঙন, নদী ভাঙন, নদী ভাঙন ইজ হচ্ছে ওয়ান অফ দ্য মেইন মানে কিন্তু প্রধান, প্রধান ডেঞ্জার মানে কিন্তু বিপজ্জনক, প্রধান বিপদ, ওয়ান অফ দ্য মেইন মানে কিন্তু প্রধান, ডেঞ্জার মানে বিপদ, কস্ট দ্বারা কিন্তু বুঝায় ভাইয়া, কষ্ট অর্থ কিন্তু সৃষ্টি, কিসের সৃষ্টির মাধ্যমে, বাই অর্থ দ্বারা, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট অর্থ কিন্তু জলবায়ু, চেঞ্জ মানে পরিবর্তন, খেয়াল করো, জলবায়ু পরিবর্তনের ফলে বা সৃষ্টিতে দ্য মেইন ডেঞ্জার, প্রধান বিপদগুলোর মধ্যে হচ্ছে কি, ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার, প্রধান যে বিপদগুলো তার ভিতরে কি আছে, রিভার ইরোশন, নদী ভাঙন। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যদি আমরা দ্রুত পদক্ষেপ না নিতে পারি তাহলে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে হাজার হাজার মেহেরজানের সংখ্যা কিন্তু বাড়বে। ইফ যদি আমরা ক্যান নট, আমরা যদি না পারি, ক্যান অর্থ পারা, নট অর্থ না, আমরা যদি না পারি, টেক অর্থ নিতে, প্রম্পট অর্থ কিন্তু যথাযথ, প্রম্পট মানে কিন্তু তোমার যথাযথ, হ্যাঁ, অ্যাকশন মানে কিন্তু পদক্ষেপ, বা দ্রুত গতিতে আমরা যদি পদক্ষেপ না নিতে পারি তাহলে প্রম্পট দ্বারা বোঝায়, এখানে দ্রুত কিন্তু বোঝায়, প্রম্পট অ্যাকশন, আমরা যদি দ্রুত গতিতে কি না নিতে পারি ভাইয়া বলো তো, আমরা যদি পদক্ষেপ না নিতে পারি, বুঝছো? তাহলে এখানে দেখো প্রম্পট মেইনলি অর্থ হচ্ছে কিন্তু দ্রুত, প্রম্পট একটু মুখস্থ করো, প্রম্পট মানে কি দ্রুত গতিতে, অ্যাকশন মানে পদক্ষেপ, আমরা যদি পদক্ষেপ ক্যান নট না পারি, টেক অর্থ নিতে, আমরা যদি দ্রুত পদক্ষেপ না নিতে পারি তাহলে প্রতি বছর আমাদের শহর ও গ্রামে হাজার হাজার মেহেরজানের সংখ্যা বাড়বে। টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে, এই অ্যাডাপ্ট অর্থ কিন্তু খাপ খাইয়ে নেওয়া, টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে যদি আমরা না নিতে পারি, দ্রুত গতিতে খাপ খাইয়ে নেওয়ার জন্য যদি আমরা দ্রুত পদক্ষেপ না নেই তাহলে দেয়ার উইল বি, এই উইল বি দ্বারা ভবিষ্যৎ বুঝাইছে যে হবে বা বাড়বে, দেয়ার উইল বি থাউজেন্ড দ্বারা বোঝায় হাজার হাজার সংখ্যা বাড়বে, অফ মোর মেহেরজান, এরকম অধিকতর মানে মেহেরজানের সংখ্যা কিন্তু বাড়বে, ইন আওয়ার আমাদের, টাউন মানে কিন্তু শহরে, এবং ভিলেজেস গ্রামে, এভরি ইয়ার প্রতি বছর আমাদের শহর ও গ্রামে হাজার হাজার মেহেরজানের সংখ্যা বাড়বে। কারণ তুমি চিন্তা করো, মেহেরজানের নদীর পাশে কিন্তু বাড়িটা ছিল, তার বাড়ি বলো, তার বাগান বলো, তার বাসযার বলো, সব কিছু তার কিন্তু শেষ এক নদী ভাঙ্গনে। এখন সে আশ্রয় নিছে কোথায়, সিরাজগঞ্জে, এই যে শহরটায় কিন্তু আশ্রয় নিছে, সে কিন্তু গ্রাম থেকে শহরে কিন্তু গেছে। তাহলে এইভাবে যদি প্রত্যেক বছর 1 লক্ষ করে মানুষ তারা যদি গৃহহীন হয়ে পড়ে, তুমি চিন্তা করতে পারো যে মানুষ আসলে কোথায় যাবে। একটাবার তুমি চিন্তা করো, এই মেহেরজানের গল্পটা দ্বারা ভাইয়া তুমি কি বুঝতে পারছো, একটু চিন্তা করো ভাইয়া, তুমি কি বুঝলা মেহেরজানের এই গল্পটা দ্বারা, যে আসলে আমাদের দেশটাই আসলে নদীমাতৃক দেশ, কিন্তু এই নদীমাতৃক দেশ হওয়ার পরে
প্রত্যেক বছর বর্ষার সিজনে, বর্ষার মৌসুমে কি পরিমাণ যে নদী ভাঙে, এখানে বলা আছে যে এটা আসলে ইট ইজ এস্টিমেটেড, এটা অনুমান করা হয় প্রায় অ্যাটলিস্ট কমপক্ষে 1,00,000 মানুষ তারা কিন্তু গৃহহীন হয়ে পড়ে। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,00,000 মানুষ কিন্তু তারা গৃহহীন হয়ে পড়ে। চিন্তা করতে পারো তুমি, চিন্তা করতে পারো। এবং মেহেরজানের মতো অবস্থা হয়। এগুলো আসলে পড়লেও খুব কষ্ট লাগে। ওকে, এগুলো আসলে ভাইয়া দেখলেও কষ্ট লাগে এবং পড়লেও ভাইয়া কষ্ট লাগে। ওকে, আমি আশা করছি আমার প্রত্যেক শিক্ষার্থীর পুরো কনসেপ্টটা তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এখন আমরা দেখো, আমরা এখন এমসিকিউ করবো, কারণ এ ধরো একটা এই সিনটে আসলো তোমাদের। হ্যাঁ, সিন কম্প্রেশন অনেও আসতে পারে, আবার টুতেও আসতে পারে, যেখানেই আসুক না কেন তুমি এখন দেখো এমসিকিউ কিভাবে সলভ করবা। দেখো, খেয়াল করো, এখন তোমার বলবা ভাইয়া সিন পড়া শেষ, এখন কি আমি শব্দের অর্থ পড়বো? নো, দরকার নাই, পরে আরো পরে আমি বলবো। চুজ অর্থ পছন্দ করো বা বেছে নাও, এখানে অর্থটা হবে বেছে নাও। বেছে নাও, চুজ মানে কি বেছে নাও, একটু মাথায় রাখবা। বেছে নাও, কি বেছে নিতে বলছে? দ্য কারেক্ট মানে কি সঠিক, অ্যান্সার মানে কি উত্তর। পড়ো, একটু পড়ো, সঠিক উত্তরটা বেছে নাও। ফর্ম অর্থ কি ভাইয়া? হতে, কোথা হতে? দ্য অ্যাল্টারনেটিভ মানে কি বিকল্পগুলি। এই অ্যাল্টারনেটিভস দ্বারা বোঝায় কি বিকল্পগুলি। তো বিকল্পগুলি থেকে তোমাকে সঠিক উত্তরটা বেছে নিতে বলছে। এক নম্বরে, এ নম্বরে মেহেরজানস লাইফ অর্থ কি? মেহেরজানের যে জীবন, লাইফ অর্থ কি ভাইয়া? জীবন, একটু মাথায় রাখবা। ওয়াজ ছিল ভেরি হ্যাপি, খুবই সুখী। বিফোর অর্থ কিন্তু পূর্বে, পূর্বে ভাইয়া বলো তো কোন, মানে একটু অর্থটা তোমার মিলাইতে হবে। অর্থ না পারলে তুমি কেমনে আন্দাজ লাগাবা? অর্থ তুমি দেখো যে মেহেরজান লাইফ, মেহেরজানের যে জীবন, ওয়াজ ছিল ভেরি হ্যাপি, অনেক সুখী। বিফোর পূর্বে, কিসের পূর্বে ভাইয়া? লিবারেশন, যুদ্ধের পূর্বে না? দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা নদীর ভাঙনের পূর্বে। এইটা হবে ভাইয়া, ক্লিয়ার? এটা বুঝছো? বুঝছো? এখন তুমি বলবা যে ভাই ডিস্ট্রাকশন মানে কি? ডিস্ট্রাকশন মানে কিন্তু ধ্বংসের পূর্বে অফ দ্য রিভার, নদী, রিভার অর্থ নদী, যমুনা নদী ধ্বংসের পূর্বে বা ভাঙার, এই বিফোর তো বলে দিচ্ছে পূর্বে মেহেরজানের জীবনটা কিন্তু অনেক সুখী ছিল। বাস্তব কথা, কারণ যমুনা নদী ভাঙার পরই কিন্তু সে গৃহহীন হয়ে পড়ে, সবকিছু কিন্তু হারাই ফেলছে। পরেরটা দেখো, গ্রেডি যমুনা। গ্রেডি অর্থ কি ভাইয়া? লোভী, এটা তোমরা জানো। লোভী যমুনা, এবং পুরো ক্লাসের স্লাইড তোমরা একটু কমেন্ট সেকশন ভাইয়া চেক করো, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবা। এছাড়া আমার প্রাইভেট ব্যাচে যারা আছো, যারা ক্লাস 8 থেকে 9-এ ওঠে অথবা 9 থেকে 10-এ ওঠে, আমার এই যে 0 টু হিরো ব্যাচে যারা ভর্তি আছো, আমাদের কিন্তু 0 টু হিরো ব্যাচে এখনো ভর্তি চলতেছে ভাইয়া। হ্যাঁ, যারা সায়েন্সের আছো, আর্টসের আছো, কমার্সের আছো, ভোকেশনাল গ্রুপে যারা যত শিক্ষার্থী আছো, সকল সাবজেক্ট কিন্তু আমরা তোমাদেরকে পড়াই। এবং যারা আমাদের 0 টু হিরো ব্যাচে ভর্তি হবা, তোমাদেরকে কিন্তু আমরা এই যে টি শার্টটা আছে, এই টি শার্টটা কিন্তু আমরা গিফট দিব ইনশাল্লাহ। আমরা টি শার্টটা আনতেছি খুব শীঘ্রই, কারণ এখন কিন্তু হাজার হাজার শিক্ষার্থী আমাদের ব্যাচে কিন্তু ভাইয়া ভর্তি হয়ে গিয়েছে। তাদেরকে আমরা কিন্তু এই টি শার্টটা ইফাত একাডেমির তরফ থেকে কিন্তু দেওয়া হবে। ওকে, আচ্ছা, আমি এটা সম্পর্কে একটু লাস্টে বলতেছি, এই সম্পর্কে আমি একটু লাস্টে বলবো, তুমি আগে ভালো করে দেখো। গ্রেডি যমুনা অর্থ কি? লোভী যমুনা ইজ ইউজড হিয়ার, এখানে কিন্তু ব্যবহৃত হয়েছে। হিয়ার মানে কিন্তু এখানে, ইউজড মানে কিন্তু ব্যবহৃত হয়েছে টু ডিসক্রাইব, আর আলোচনা করা হয়েছে দ্য ড্যাশ। তাহলে এখানে কি আলোচনা করা হয়েছে? গ্রেডি যমুনা, অর্থাৎ লোভী যমুনা বা বর্ণনা করতে এখানে কি ব্যবহার করা হয়েছে বলো? এটার কি নিষ্ঠুরতা, প্রকৃতির একটা নিষ্ঠুরতা, এটাই কিন্তু হইতে পারে। আমি এটাই বলবো যে ক্রুয়েলি, এই যে দেখো ক্রুয়েলিটি, এই ক্রুয়েলিটি মানে কিন্তু ভাইয়া নিষ্ঠুর। ক্রুয়েলিটি মানে নিষ্ঠুরতা অফ নেচার মানে প্রকৃতির নিষ্ঠুরতা, এই জিনিসটা কিন্তু ডিসক্রাইব করা হয়েছে, এই জিনিসটা কিন্তু বর্ণনা করা হয়েছে। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? পুরো জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়, এখন তুমি দেখো মেহেরজান ইজ এ ভিকটিম অর্থ কিন্তু শিকার। ভিক্টির অফ মানে কি? শিকার হওয়া, সে কিন্তু শিকার হয়েছে। কিসের শিকার হয়েছে ভাইয়া? রিভার ইরোশন, নদী ভাঙন। এটা হয়েছে নদী, আর ইরোশন মানে কিন্তু ভাইয়া ভাঙন, নদী ভাঙনের শিকার হয়েছে। সিম্পল, দেখো আমাদের মানে পূর্ববর্তীতে যে সিনটা আছে ওটাও কিন্তু আমাদের দেখা লাগতেছে না, অলরেডি কিন্তু আমরা বলতে পারতেছি যে ভাইয়া অ্যান্সারটা কোনটা হবে, এটা আমরা ইজিলি কিন্তু ভাইয়া বলতে পারতেছি। ওকে, আচ্ছা, এরপর ভাইয়া তুমি দেখো, আমরা পরেরটা কিন্তু একটু দেখি। হ্যাঁ, পরেরটা কি বলছে? দ্য ওয়ার্ড শব্দ, এই টার্ময়েল ভাইয়া, এই টার্ময়েল ওয়ার্ড মানে শব্দ, টার্ময়েল শব্দটা ইন্ডিকেট অর্থ কিন্তু ভাইয়া নির্দেশ করা,
বা মানি হইতে পারে বা নির্দেশ করা। অর্থাৎ সোজা কথা, টার্মোয়েল দ্বারা কি নির্দেশ করে, কে কে বলতে পারবা? এই টার্মোয়েল দ্বারা কে কে বলতে পারবা, বলো। এটা এটা কে বলতে পারো ভাইয়া? টার্মোয়েল দ্বারা কিন্তু কি বোঝায় ভাইয়া? এটাকে বলা হয় তোমার অ্যাজিটেশন, উত্তেজনা। একটু মাথায় রাখবা, উত্তেজনা। ঠিক আছে, তাহলে এই টার্মোয়েল দ্বারা কিন্তু ভাইয়া বোঝায়, টার্মোয়েল মানে কি? উত্তেজনা কিন্তু এখানে বোঝাচ্ছে। একটু মাথায় রাখবো, টার্মোয়েল অর্থ উত্তেজনা, এটার অর্থ কিন্তু ভাইয়া তোমার উত্তেজনা। একটু মাথায় রাখবা, ঠিক আছে। এবার দেখো, দ্য ওয়ার্ড শব্দ শেটার মিন্স অর্থ কিন্তু বুঝায়, বলো। এটা কিন্তু ভাঙা, শেটার দ্বারা কিন্তু ভাইয়া বোঝায় ভাঙা। তার মানে এটা কি হবে? টু ডিস্ট্রয়, ধ্বংস করা, বা টু ব্রেক, ভাঙা সামথিং, কোনো কিছু ইনটু পিস, টুকরো টুকরো করা, রাইট। কারণ মেহেরজানের অন্তর বা মন টুকরো টুকরো করে দিয়েছে, মানে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। হ্যাঁ, এটাই বাস্তব। টু ব্রেক, ভেঙে, ব্রেক অর্থ কিন্তু ভাঙা, তো ব্রেক অর্থ কিন্তু ভাঙা, সামথিং অর্থ কিন্তু কোনো কিছু, তো কোনো কিছু ভাঙা, ইনটু পিচ, টুকরো টুকরো করে, টুকরো টুকরো করে। তাহলে কোনো কিছু টুকরো টুকরো করে কিন্তু ভাঙা, কোনো কিছু টুকরো টুকরো করে কিন্তু ভাইয়া ভাঙা, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো, দ্য ফ্রেজ, এই ফ্রেজ দ্বারা কিন্তু বোঝায় বাক্যাংশ। একটু মাথায় রাখবা, তুমি একবার ভাইয়ার কাছ থেকে শিখে নাও, যতগুলা সিন আছে সবগুলাই কিন্তু সেম জিনিসই রিপিট হবে। যেগুলো পড়ছো এই শব্দগুলো দেখো সামনে আমি পড়াচ্ছি, সেখানেও কিন্তু ভাই তোমাদের রিপিট হচ্ছে। দেখো, দ্য ফ্রেজ মানে বাক্যাংশ, হুইসপারিং, এই হুইসপারিং মানে কি? হুইসপারিং মানে কি? সনসন যে শব্দ, হুইসপারিং ওয়াইন্ড মানে বাতাস, বাতাসের যে সনসন যে শব্দটা কিন্তু আসতেছে, মিন্স মানে কিন্তু বোঝায়, এটা কি বোঝায় ভাইয়া? ওয়াইন্ড দ্যাট ব্লোস অ্যাক্রস দ্য, ওয়াইন্ড দ্যাট ব্লোস উইথ এ হিসিং সাউন্ড, এটা হবে হিসিং সাউন্ড কিন্তু হবে। কারণ কি ভাইয়া বলো তো, যে ওয়াইন্ড মানে কি? বাতাস, দ্যাট ব্লো, ব্লো মানে কিন্তু প্রবাহিত হওয়া, যেটা কিন্তু প্রবাহিত হয়, উইথ অর্থ কিন্তু সাথে, সাথে নিয়ে, কি সাথে নিয়ে? এ হিসিং সাউন্ড মানে ফিস ফিস যে সাউন্ড, যেটাকে আমি বলতে পারি ফিস ফিস যে সাউন্ড আছে না, তো ফিস ফিস সাউন্ড নিয়ে যেটা প্রবাহিত হয়, যে জিনিসটা কিন্তু প্রবাহিত হয় ফিস ফিস সাউন্ড নিয়ে, সেটা কিন্তু বোঝাচ্ছে যে হুইসপারিং ওয়াইন দ্বারা এই জিনিসটা বোঝাচ্ছে। ক্লিয়ার? বুঝছো তুমি ভাইয়া? বলো, তোমার প্রত্যেকটা জিনিস কি ক্লিয়ার? এবার দেখো, হোয়াট অর্থ কি? হোয়াট কি? ইজ হয় দ্য মেইন, মেইন মানে কি ভাইয়া? প্রধান। পারপোজ, পারপোজ অর্থ কিন্তু উদ্দেশ্য। একটু মাথায় রাখবা, তুমি এগুলো কষ্ট করে একবার ভাইয়া শিখবা আমার কাছ থেকে, দেখবা প্রত্যেকটা সিনে কিন্তু এগুলো রিপিট হবে। তাহলে দেখো, যে প্রধান উদ্দেশ্য কি? অফ দ্য অথর, অথর মানে লেখক, অর্থাৎ এই মেহেরজান যে লিখছে তাকে বলছে লেখক, লেখকের অফ দ্য প্যাসেজ, প্যাসেজ মানে কিন্তু এই অনুচ্ছেদ বা এই রচনা, আমি অনুচ্ছেদ বলবো, অনুচ্ছেদ তুমি বলতে পারো, অথবা রচনা তুমি বলতে পারো। এই রচনাটা বা এই পুরো এই যে মেহেরজানের যে গল্পটা যে লিখছে, তার আসলে উদ্দেশ্য কি ভাইয়া বলো তো? উদ্দেশ্যটা হচ্ছে যে টু এক্সপ্লেন, এক্সপ্লেন অর্থ বর্ণনা করা, দ্য ইম্পর্টেন্ট, গুরুত্ব রিভার না, টু ডিসক্রাইব বর্ণনা করা, ইম্প্যাক্ট প্রভাব অফ মনসুন, এইটা হবে। টু ডিসক্রাইব দ্য ইফেক্ট, নদী ভাঙন, নদী ভাঙন মেইন এসে তোমার নদী ভাঙন, এটা হবে ভাইয়া নদী ভাঙন। কেন? দেখো, টু ডিসক্রাইব, ডিসক্রাইব অর্থ কিন্তু বর্ণনা করা, বর্ণনা করা, দ্য ইফেক্ট, ইফেক্ট মানে কিন্তু প্রভাব, অফ রিভার নদী, ইরোশন মানে ভাঙন। তো নদী ভাঙনের যে প্রভাবটা আছে, প্রত্যেকটা শব্দের অর্থ আমি লিখে দিলাম, নদী ভাঙনের প্রভাব সম্পর্কে বা নদী ভাঙনের যে প্রভাবটা আছে, এইটাই তোমার কি করা ভাইয়া? এইটাই কিন্তু লেখকের উদ্দেশ্য কিন্তু ছিল, যে নদী ভাঙনের প্রভাবটা সবার সম্মুখে কিন্তু উন্মোচন করা বা সবার সম্মুখে তুলে ধরা। ভাইয়া পানি পানি, পানি পানি না, এটা তোমরা কমেন্টে করবা ভাইয়া ওয়াটার ওয়াটার কেনা, যেহেতু তোমাকে ইংরেজি পড়াচ্ছে তার মানে ওয়াটার ওয়াটার কেনা। ওকে, দেখো ভাইয়া, তোমাদের আমি কিন্তু একটা ইংরেজি ক্লাস কিন্তু নিয়েছিলাম। জাস্ট তোমরা যেটা করবা, ইউটিউবে যাবা, হ্যাঁ ইউটিউবে যাও, তুমি ইউটিউবে যাবা, ইউটিউবে যাওয়ার পরে তুমি সার্চ দিবা, কি লিখ আমি তোমাকে দেখাই, তুমি বুঝতে পারবা অনেক। জাস্ট তুমি যেটা লিখে সার্চ দিবা রিফাত একাডেমি, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাকে। এই যে রিফাত একাডেমি লিখে যখন তুমি সার্চ দিবা, আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু চলে আসবে। তোমাদের জন্য একটা প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্ট, এখানে একটা চাপ দিবা। যারা এসএসসি 27-28-এর শিক্ষার্থী আছে, এই যে দেখো এসএসসি 27-28, জাস্ট এটার উপর একটা তুমি ক্লিক করবা। তো এটার উপর যখন ক্লিক করবা, দেখো ভাই আমি কিন্তু একটা ক্লাস কিন্তু নিয়েছি, একটু নিচের দিকে যাবা, এই যে মিস্টার মতির উপর কিন্তু আমি একটা ক্লাস দিয়েছি, ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট নাম্বার 1 লেসন নাম্বার 1। দেখো, এই যে দেখো এই ক্লাসটা কে কে করেছে, একটু হাত তোলো। প্রায় মাত্র কিছুদিন আগে পুরো বাংলাদেশ থেকে 1,41,000 শিক্ষার্থী কিন্তু এই ক্লাসটা করেছে। তুমি ক্লাসটা কইরো এবং আজকে তো এটা করাই দিলাম। তুমি দেখো রিফাত ভাইয়া কিভাবে বোঝায়, ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে যারা প্যারা খাচ্ছ
একেবারে পুরাটা জলের মতো ক্লিয়ার করে দিব। আমি চ্যালেঞ্জ দিলাম ভাইয়া তোমাদের, তুমি ভাইয়ার ক্লাস দেখলেই বুঝতে পারবে যে আমি তোমাদের কিভাবে বোঝাবো এবং কিভাবে বোঝাচ্ছি। এবং এবার তো আরো আপডেট, এবং যারা 2027 সালে এসএসসি দিবা বা 28 দিবা, এছাড়াও যারা 2026-এ কিছুদিন পরে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমার ভাইয়া ব্যাচ আছে। আমি তোমাকে একটু দেখাই, আমি নতুন করে শুরু করেছি। তুমি জাস্ট গুগল ক্রোম আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি বা rifatacademy.com। এই যে দেখো rifatacademy.com, এটা লিখে যখন তুমি সার্চ দিবা এই ওয়েবসাইটে প্রবেশ করবা। দেখো যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা 28-এ, তোমাদের জন্য ভাইয়া আমাদের এই যে দেখো গেম, আমাদের কিন্তু 0 to হিরো ব্যাচ, আমাদের 0 to হিরো ব্যাচ আছে। তুমি কিন্তু ইচ্ছা করলে আমাদের সায়েন্সের 13 সাবজেক্টে, কমার্সের 13 সাবজেক্টে, আর্টসের 13 সাবজেক্টে কিন্তু আমাদের কাছে পড়তে পারবা। তবে আমাদের কাছে ভর্তি হওয়ার আগে ভাইয়া কিভাবে পড়ায় না পড়ায় এই ম্যারাথন ক্লাসে চাপ দিবা। ম্যারাথন ক্লাসে চাপ দিলে এই নিউ ক্লাস, এখান থেকে নিউ ক্লাস বা প্রত্যেকটা সাবজেক্টের উপর তুমি ইচ্ছা করলে ক্লাস দেখে নিতে পারো, তারপর কিন্তু ভাইয়ের কাছে কিন্তু ভর্তি হইতে পারো। ওকে, এই গেল। আর যারা এই এসএসসি 27-28-এ তোমরা যারা ভর্তি হবা আমাদের 0 to হিরো ব্যাচে, আমাদের এইবার টার্গেট প্রত্যেকটা সাবজেক্টে 100-তে 100, কথা দিচ্ছি, কথা দিলাম, 100-তে 100 প্রিপারেশন। ওকে, 0 to হিরো ব্যাচ, এবং এটা কিন্তু আমাদের 0 to হিরো ব্যাচের ক্লাস। এবং তুমি ভর্তি হলেই কিন্তু আমাদের কাছ থেকে একটা টি শার্ট পাবা। আমি তোমাকে দেখাই, এই যে দেখো এই টি শার্টটা কিন্তু আমরা তোমাদেরকে পাঠিয়ে দিব। ওকে ভাইয়া, আচ্ছা। এবং যারা 2026 আছো, তোমাদের তো লাস্ট মুহূর্ত ভাইয়া, লাস্ট মোমেন্ট, তোমাদের জন্য আমাদের একটা ব্যাচ আছে ভাইয়া। দেখো আমি তোমাকে একটু দেখাই, এই যে এইখানে আসলি, প্রথমে আসলি দেখবা দ্য গেম রিস্টার্ট ব্যাচ, খেয়াল করছো তুমি? জাস্ট এটার উপর একটা ক্লিক করবা এবং দেখো আমার গেম রিস্টার্ট ব্যাচে পুরো বাংলাদেশ থেকে সায়েন্সের 13 সাবজেক্টে 26,000 উপর শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। এরপরে এই যে আর্টসে কতজন শিক্ষার্থী, তারপর হচ্ছে কিন্তু কমার্সে, তোমরা দেখতেই পারতেছো। তোমরা এখান থেকে গেম রিস্টার্ট ব্যাচে কিন্তু আমরা ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু অনেকগুলা সিন, আমি প্রায় 25টার মতো সিন পড়াইছি, আনসিন পড়াইছি 35টা। এবার রিয়ারেন্স আছে, ম্যাচিং, এগুলো 20-25টা কইরা, এগুলো কিন্তু অলরেডি আমার কিন্তু ডান। কারণ আমাদের এখন ম্যারাথন ক্লাস কিন্তু ভাইয়া চলতেছে। জাস্ট তুমি ভাইয়ের কাছ থেকে তোমার পড়লে উপকার হবে কিনা এটা দেখার জন্য তুমি জাস্ট তুমি এই যে দেখো এখানে আসবা, এই ম্যারাথন ক্লাস আছে। আমি ইংরেজি আদৌ পড়াইতে পারি কিনা, আমি ইংরেজি বলো, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তুমি জাস্ট ক্লাস একটু দেখো, তাইলে তুমি বুঝতে পারবা যে রিফাত ভাই কিভাবে পড়ায়। এখন তো আরো নিউ ভাবে আসছে তোমাদের সামনে। ওকে, আর যারা 27-28-এর আছো, দেখো অলরেডি কিন্তু আমাদের সায়েন্সের 13 সাবজেক্টে 8,000-এর উপর শিক্ষার্থী ভর্তি হয়েছে। কমার্সে এবং হচ্ছে আর্টসে দেখো হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ভর্তি হচ্ছে। এবং আমাদের কিন্তু 48% ডিসকাউন্ট চলতেছে। আমাদের মেইন প্রাইস 8,999, তুমি কিন্তু এখন 4,699 টাকায় কিন্তু ভর্তি হইতে পারো। তোমার আর কোনো টাকা দিতে হবে না। একটা কোর্স 2028 সালের লাস্ট একেবারে এসএসসি পরীক্ষা পর্যন্ত থাকবে। যে কোনো ক্লাস তোমার যদি মিস হয়ে যায়, ওটা রেকর্ড তুমি আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ভর্তি হতে চাও এখনই দ্রুত গতিতে তোমরা আমার এই যে রিফাত একাডেমি ওয়েবসাইটে চলে আসো। যদি কোনো ভর্তি হতে সমস্যা হয়, আমাদের এই যে হেল্পলাইন নাম্বার আছে 09611900584, এখানে তুমি কল দিতে পারো, অথবা আমাদের এখানে আমাদের সাথে কথা বলতে পারো, মেসেজ দিতে পারো, মেসেঞ্জার আছে, ফেসবুক অ্যাপ আছে, ঠিক আছে? অন্য কোথাও না, আমাদের সাথে যদি যোগাযোগ করতে চাও ভাইয়া, আমার অনুরোধ থাকবে ভর্তি সংক্রান্ত হোক বা যেই সংক্রান্তি হোক না কেন, যেমন আমি তোমাদের জন্য 2026-এ যারা এসএসসি পরীক্ষা দিবা, আমার রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক কিন্তু আমি লঞ্চ করেছি। যেই বইটা থেকে 2025 সালে তোমাদের সিনিয়রদের 95% হুবাও আমার বইটা থেকে কমান আসছিল, ফাইনালি কিন্তু আমি লঞ্চ করে দিছি। সেটা শর্ট সিলেবাসের উপর আসছে। আর 2027 এবং 28 যারা পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিছুদিন পর আমি আনতেছি ফুল সিলেবাসে। ওকে, তাহলে এসএসসি 26 বাজে যারা আছো, তোমরা কিন্তু সেই বইটা অর্ডার করতে পারবা। এই যে দেখো টাইপ ভিত্তিক গণিত বই, এখানে জাস্ট চাপ দিবা। এখানে চাপ দিলে এখানে সবকিছু দেওয়া আছে, এবং আমার গণিত বইটা থেকে আসছে কি না আদৌ তুমি প্রমাণ দেখতে পারো। প্রমাণ দেখে নাও, এখানে একটা চাপ দাও। দেখো কুমিল্লা বোর্ডে 30টা, আমি একটু দেখাই এই 30টায় যে কোন কোন টাইপ থেকে আমার বই থেকে আসছে, দেখো এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই যে দেখো তোমরা ওয়েবসাইটে আসো তাহলে দেখতে পাবো চট্টগ্রাম বোর্ডে 29টা, ঢাকা বোর্ডে 30টা, মাদ্রাসা বোর্ডে 30টা, রাজশাহী বোর্ডে 30টা, এমসিকিউ হুবাহু কমান। চিন্তা করতে পারো আমার বইটা থেকে। সো এই বই কিন্তু আমি আবার নিয়ে আসছি, এবং বইয়ের ভিতরে কি আছে তুমি দেখতে পারবা। বইটা কিভাবে অর্ডার করবা, এই অর্ডার করার নিয়ম লেখা আছে, এখানে চাপ দিলে তুমি ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিবা। এবং ভর্তি কিভাবে হবা, এবং অনেকে যারা 27-28 ব্যাচ, তুমি এখানে যাবা ভাইয়া, তোমাদের জন্য এইটা। ধরো তুমি সায়েন্সের 13 সাবজেক্ট আমার কাছে পড়তে চাও, তাহলে এখানে একটা চাপ দিবা। এখানে ভাইয়া ভর্তি হওয়ার নিয়মটা লেখা বলা আছে, এখানে চাপ দিলে তুমি একটা ভিডিও পাবা। ওটা দেখলেই তুমি ভাইয়া বুঝতে পারবা যে কিভাবে তুমি ভর্তি হবা। ওকে, তো আশা করছি, এবং ভর্তি হইলে অটোমেশন আমাদের অটোমেটিক আমাদের ওয়েবসাইটে কিন্তু যুক্ত হয়ে যাবা। আগে যতগুলো আমাদের ক্লাস নেওয়া হয়েছে সব ক্লাস তোমার জন্য রেডি আছে, যে কোনো টাইমে কিন্তু ভাইয়া তুমি দেখতে পারবা।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো ভাইয়া পরেরটা, এরপর আমাদের যেটা থাকবে অ্যান্সার। অ্যান্সার অর্থ কি ভাইয়া? উত্তর দাও, উত্তর দাও। দ্য ফলোয়িং, ফলোয়িং অর্থ নিচের, এটা মাথায় রাখবা। অ্যান্সার অর্থ কিন্তু উত্তর, ফলোয়িং অর্থ কিন্তু তোমার নিচের, আর কোশ্চেন মানে কিন্তু প্রশ্ন। তো নিচের প্রশ্নগুলোর তোমার উত্তর দিতে বলছে। তাহলে দেখো কি বলছে, এটা তোমরা প্রত্যেকেই পারবা, এগুলো মুখস্থ করার কিচ্ছু না, আমি তোমাকে শিখাই দিচ্ছি, আমি সামনেও শিখাবো অনেক ভাইয়া। এই যে দেখো হোয়াই অর্থ কি, কেন, একটু মাথায় রাখবা। ডাজ দা অথর, অথর মানে কিন্তু লেখক। কল দা যমুনা গ্রেডি, এই যমুনাকে লোভী বলছেন কেন? সিম্পল ভাইয়া, এগুলো তুমি বানিয়েও লিখতে পারবা। তো এই জিনিসগুলো আমি তো আমার এই জিরো টু হিরো ব্যাচে এবং গেম রেজিস্টার ব্যাচে ইনশাল্লাহ আমি তোমাদের শিখাই দেবো, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এসএসসি 27-28 জন্য কিন্তু জিরো টু হিরো ব্যাচ, আর এসএসসি 26 ব্যাচ যারা কিছুদিন পর এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য গেম রেজিস্টার ব্যাচ, কারণ তোমাদের শর্ট সিলেবাস, আর 27-28 ফুল সিলেবাস। তোমরা ভর্তি হইতে পারো এবং পুরো এখানে যতগুলো আছে এগুলো আমি শর্টকাটে দেখাই দেবো। অর্থাৎ ধরো সাপোজ কমান আসলো না, তারপর তুমি একেবারেও এই যে সব এখানে যে কয় মার্ক কোশ্চেনের জন্য ফুল মার্ক তুমি ভাইয়া কিন্তু পাবা। আশা করছি বুঝতে পেরেছো। সো এই ছিল আজকের ক্লাসটা, কেমন লেগেছে ভাইয়া তোমাদের কাছে একটু আমাকে জানাবা, একটু কমেন্ট সেকশনে জানাবা। এভাবে যদি তুমি প্রত্যেকটা তোমার ইংলিশ ফার্স্ট পেপারে, আমি বেশি না ভাইয়া 25-50টা, সিন 25টা, আনসিন 25টা যদি তুমি পড়ো, বিশ্বাস করো, বিলিভ মি, তুমি ইংরেজি বানিয়ে লিখতে পারবা, ইংরেজিতে কথাও তুমি বলতে পারবা, তোমার ইংরেজির প্রতি কোনো দুর্বলতা থাকবে না। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। তুমি আমার এই ক্লাসটা দেখছো না, তুমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে এই যে মিস্টার মতি থেকে তোমার কি আসবে, এই যে মিস্টার মতি, এখান থেকে তোমার স্টোরিতেও কোশ্চেন আসবে। তো এই ক্লাসটা একটু দেখো যে রিফাত ভাই আসলে কিভাবে পড়ায়, তুমি জাস্ট দেখো, আর কিছু লাগবে না। আশা করছি বুঝতে পেরেছো। সো যারা ভর্তি হতে চাও আমাদের জিরো টু হিরো ব্যাচ ভাই, এখনো তো পদের জন্য ডিসকাউন্ট চলতেছে, কিছুদিন পর ডিসকাউন্ট কিন্তু থাকবে না, ভর্তি হয়ে যাও, ক্লাস দেখো, সিদ্ধান্ত নাও। সো ইনশাল্লাহ এবার কোপ হবে, টার্গেট 100-এ 100, এক মার্কও কম পাওয়া যাবে না ভাইয়া। আমি কিন্তু সেই লেভেলের প্রস্তুতি তোমাদেরকে নিয়ে দেবো, কারণ আমার 2025 সালের একটা ব্যাচ ছিল, ওই ব্যাচ থেকে 85% শিক্ষার্থীকে আমি রিফাত হোসেন A+ আইনা দিয়েছি বোর্ড পরীক্ষাতে। এইবার আমার যে টার্গেট, এইবারে গেম রেজিস্টার ব্যাচে 2026 যারা পরীক্ষা দিবে ওদের টার্গেট হচ্ছে 95%, আমার ব্যাচ থেকে 95% শিক্ষার্থীকে আমি রিফাত হোসেন A+ আইনা দেবো। আর তোমাদের যেটা জিরো টু হিরো, এটার টার্গেট তো বিশাল ভাইয়া, তুমি বুঝতেই পারতেছো যে আমরা কিভাবে তোমাদেরকে পড়াচ্ছি, এবং অলরেডি আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। তুমি যদি বলো যে ভাইয়া আপনি কিরকম পড়ান না পড়ান, এই রিভিউ জানার জন্য তুমি কি করবা জানো? তোমার ফেসবুক আছে না, ফেসবুকে যাবা, আমি একটু দেখাই দিই। ফেসবুকে গেছো তুমি, এখন এই ফেসবুকে যাওয়ার পরে তুমি সার্চ দিবা এসএসসি 27-28 রিফাত একাডেমি অফিসিয়াল, আমি একটু দেখা, এই যে এসএসসি 27-28 রিফাত একাডেমি অফিসিয়াল, এখানে দেখবা শিক্ষার্থীরা ওরা কিন্তু রিভিউ দিচ্ছে, তারপরে সবকিছু কিন্তু এখানে দিচ্ছে। তুমি জাস্ট যেটা করবা, এখানে এসে একটা পোস্ট করবা যে রিফাত ভাই কিভাবে পড়ায়, কিরকম পড়ায়, তাহলেই কিন্তু তোমরা জানতে পারবা, আর কিছুই লাগবে না, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে কিন্তু ভাইয়েরা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং সবকিছুর সাথেই থাকো। আল্লাহ হাফিজ।